গোটা রাষ্ট্র একটা দুর্বৃত্তদের দখলে, একটা রাজনৈতিক দুর্বৃত্ত এবং অর্থনৈতিক দুর্বৃত্তরা গোটা রাষ্ট্রকে এরা এখন নিয়ন্ত্রণ করছে। ওরা কান ধরে ওঠে আর বসায় ওরা। তো এই বৈষম্য, এই যে বিশাল যে সামাজিক অসাম্য, এটা দূর করবার জন্য কোনো কমিশন গঠন করবার কোনো চিন্তা আমার বুদ্ধিমান বন্ধুদের কারো কিন্তু মাথায় কিন্তু আসেনি। তো যে সমাজে রাজনীতি নিয়ন্ত্রণ করে দুর্বৃত্তরা, অর্থনীতি নিয়ন্ত্রণ করে দুর্বৃত্তরা, এবং রাজনৈতিক দুর্বৃত্ত অর্থনৈতিক দুর্বৃত্তদের আনহোলি যে নেক্সাস, অশুভ যে আঁতাত, এটা যখন একটা জনগোষ্ঠীর ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, তখন এই বেসিক জায়গা, মৌলিক জায়গা যদি পরিবর্তন করতে না পারেন, সে করে যদি হাত না দেন, মার্ক্সের একটা প্রিয় বক্তব্য আছে না, আমূল পরিবর্তন করতে চান তো শেকড় সুদ্ধা টান দেন, শেকড়ে হাত দেন। পুরো অর্থনীতি, রাজনীতি, দুর্বৃত্ত, মাফিয়া, সন্ত্রাসী, ডাকাত 5 জানুয়ারির পরে গত 8 মাসে ওরাই এখনও সব কিছু নিয়ন্ত্রণের, ওরাই এখন হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে এখনও তারা আছে। দড়ি যদি বেশি টানাটানি করতে চান, দড়ি কিন্তু ছিঁড়ে যাবার কিন্তু ঝুঁকি থাকে। ওই জন্য অতিকথন, বাড়াবাড়ি, এবং ওই যে বলুন না আমাদের বিখ্যাত দার্শনিক, যা কিছু অতিরিক্ত ওটাই কিন্তু বিষ। ওই অতিরিক্ত খাবার বলি, অতিরিক্ত আবেগ বলি, অতিরিক্ত প্রেম বলি, যা কিছু অতিরিক্ত সেটাই কিন্তু বিষ। আপনাদের হাতে যদি 10টা কার্ড থাকে, আমাদের হাতেও 2-4টা কার্ড আছে। আমার ঘরে যদি আগুন লাগে, এই আগুন কিন্তু পাশের ঘরেতেও যেয়ে কিন্তু পড়তে পারে। সুতরাং এই বার্তাটা পরিষ্কার করে দেওয়া দরকার, একই সাথে বলা দরকার, আসেন কথা বলি, আলোচনা করি। বিচার এবং সংস্কারকে নির্বাচনের বিপরীতে দাঁড় করানোর কোনো সুযোগ নেই। সুতরাং গত 16 বছরের লড়াইটা, এটা তো সত্য কথা, কেবল একটা নির্বাচনের জন্য না, কিন্তু এটাও সত্য কথা, গোটা আন্দোলনে গণতন্ত্রের প্রশ্ন, ভোটাধিকারের প্রশ্ন ছিল 1 নম্বরের প্রশ্ন। তার সাথে যুক্ত করে আমরা বলেছি এমন ব্যবস্থা করতে চাই, কোনো আওয়ামী লীগের মতন কোনো দল, হাসিনার মতো কোনো ব্যক্তি যাতে কর্তৃত্ববাদী স্বৈরশাসকে পরিণত হতে না পারে। তার জন্য তো আলোচনা, তার জন্য 31 দফা, তার জন্য সংস্কারের প্রস্তাব, তার জন্য নানা আলোচনা। যেখানে আপনার বিতর্কটা করলেন, আমি আজকে ওই প্রশ্নটা সময়ের জন্য উত্থাপন করব না। এখন এটা সমঝোতাটা হলো, এটা আইনটা কিভাবে হবে? আমরা কি একসাথে কি আমরা সংবিধান সংস্কার সভা নির্বাচন, যেই সংবিধান সভা পরবর্তীকালে আইনসভায় পরিণত হবে, পার্লামেন্টে পরিণত হবে, এটা নিশ্চয়ই আমি মনে করি বসে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে নিশ্চয় হয়তো একমত হওয়া যাবে। এখানে বড় কোনো বিভক্তি বিভাজন রেখে আমরা খুব বেশি দূর আমরা হাঁটতে পারবো না। প্রতিটা বড় বিপ্লব এবং অভ্যুত্থান মানুষকে মুক্ত করে, মানুষের অধিকারকে সম্প্রসারিত করে। নারীর অধিকার বলি, ব্যক্তির গণতান্ত্রিক অধিকার বলি, ব্যক্তির মানবিক অধিকার বলি, তাকে এক্সটেন্ড করে, তাকে সম্প্রসারিত করে। একটা অবরুদ্ধ অবস্থা থেকে সে মুক্ত স্বাধীনভাবে চিন্তা করে, কাজ করে এবং সামাজিক তৎপরতায় সে অংশগ্রহণ করে। খেয়াল করবেন গত 8 মাসে আপনি কি এখন বুকে হাত দিকে আপনি বলতে পারবেন না আপনি এখন স্বাধীন? আপনি এখন, আমার মিডিয়াগুলো এখন স্বাধীন ভূমিকা পালন করতে পারছে। এখানে যে মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনারা কি বুকে হাত দিয়ে কি আপনারা বলতে পারবেন? আপনারা অর্থনীতির ক্ষেত্র থেকে শুরু করে গোটা সামাজিকগুলো ক্ষেত্রে উপরসা যেটুকু আলোচনা, এগুলো মধ্যবিত্তদের আলোচনা, এগুলো কিছু রাজনীতিকদের আলোচনা, এগুলো মধ্যবিত্তদের আলোচনা, কিছু নিম্ন মধ্যবিত্তের আলোচনা, আর আলোকিত ইন্টেলিজেন্সিয়া বলতে যাদেরকে আমরা বুঝি তাদের এগুলো আলোচনা। এই আলোচনাগুলো অপ্রাসঙ্গিক না, আলোচনাগুলো দরকার, এগুলো প্রয়োজন, কিন্তু সে করে হাত দিতে হবে। যে ব্যবস্থা প্রতিনিয়ত একটা ধনী গরিবের পার্থক্য তৈরি করছে, সমাজকে ভাগ করে ফেলছে, 80-85 ভাগ মানুষ একদিকে আর 10-15% মানুষ একদিকে, এই ব্যবস্থার প্রধান প্রশ্নকে অ্যাড্রেস না করে, কথা না বলে উপরসা যতগুলো পরিবর্তন করতে চান, কোনো সংস্কার আখেরে টেকসই হবে না। প্রধান প্রশ্নটা এইখানে, এই আলোচনাগুলো প্রধান আলোচনার ভেতরও নাই, এই ব্যাপারে মনোযোগ দরকার আর কি। এটা আপনারা 5ই আগস্ট আমরা বলি, আমি প্রায় বলি, সময় সংক্ষিপ্ত বলে অত দীর্ঘ ক্যানভাসে কথা বলতে পারবো না। 1971 সালে অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন করার সুযোগ 53-54 বছর অনেকবার এসেছিল। এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের সময় আমাদের এসেছিল, যখন আমরা 3 জোটের রূপরেখা করি। আমি তখন
ওই আন্দোলনের প্রায় 9 বছর, তখন আমি পুরোটাই রাজপথে, এই গত 16 বছরের মতো, তখন 3 জোটের রূপরেখা আমরা করেছি। তো বলতে পারেন ওই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন কেউ কথা রাখেনি, সত্য এটা। 3 জোটের রূপরেখা ওটা ওই কাগজে দলিল হিসাবে সেটা ছিল। তো আমরা এবার 24-এর যে অসাধারণ গণ অভ্যুত্থান, গণজাগরণ, আমি বলি শ্রমিক, কৃষক, ছাত্র, শ্রমিক জনতার গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান অনেক অসম্পূর্ণ কর্তব্যকে সম্পূর্ণ করার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে। আমরা একটা সরকার গঠন করেছি। গণ অভ্যুত্থানের একটা মৌলিক দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছে। অসাধারণ গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের পরে 21 শতাব্দীতে প্রবাবলি ফিলিস্তিন বা 2-1টা অঞ্চলের বাইরে এত বড় ঠান্ডা মাথায় গণহত্যা পৃথিবীর অন্য কোনো দেশে, অন্য কোনো প্রান্তে সংগঠিত হয়নি। মানুষ যেভাবে জেগে উঠেছে, সত্য আমরা একটা সরকার গঠন করেছি। 8 মাস এখন একটু পেছনে তাকান, দেখবেনটা কি? গোটা সমাজ এবং গোটা রাষ্ট্র এর মধ্যে একটা দার্শনিক দিক থেকে, ইডিওলজির অর্থে, ভাবাদর্শের অর্থে, রাজনৈতিক চিন্তার অর্থে, সংস্কৃতির অর্থে একটা দক্ষিণপন্থী চিন্তা, দক্ষিণপন্থী ভাবাদর্শ, দক্ষিণপন্থী সংস্কৃতি। আপনি চেহারা কি হবে, আপনি কি ড্রেস পরবেন, বাইরে আপনি সিগারেট খাবেন কি খাবেন না, কোন পোশাক আপনি পরে আপনি বেরোবেন, যেগুলো নিয়ে অতীতে কোনো বড় ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। বোঝা যায় সমাজের ভিতরে, এবং এটা হচ্ছে অভ্যুত্থানের একটা বড় স্ববিরোধিতা। প্রতিটা বড় বিপ্লব এবং অভ্যুত্থান মানুষকে মুক্ত করে, মানুষের অধিকারকে সম্প্রসারিত করে। নারীর অধিকার বলি, ব্যক্তির গণতান্ত্রিক অধিকার বলি, ব্যক্তির মানবিক অধিকার বলি, তাকে এক্সটেন্ড করে, তাকে সম্প্রসারিত করে। একটা অবরুদ্ধ অবস্থা থেকে সে মুক্ত স্বাধীনভাবে চিন্তা করে, কাজ করে এবং সামাজিক তৎপরতায় সে অংশগ্রহণ করে। খেয়াল করবেন গত 8 মাসে আপনি কি এখন বুকে হাত দিকে আপনি বলতে পারবেন আপনি এখন স্বাধীন? আপনি এখন, আমার মিডিয়াগুলো এখন স্বাধীন ভূমিকা পালন করতে পারছে। এখানে যে মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনারা কি বুকে হাত দিয়ে কি আপনারা বলতে পারবেন? আপনারা, আমার নারীরা ঢাকা শহর সহ সারা দেশে কোন পোশাকে পরবেন, মুখ ঢাকবেন কিনা, কীভাবে যাবেন, প্রশ্ন উঠছে, ট্রল হচ্ছে বহুভাবে। এগুলো কি সমাজের মধ্যে চিন্তা, ভাবাদর্শ, সংস্কৃতির মনন জগতের মধ্যে একটা ডানপন্থার যে উত্থান, দক্ষিণ পন্থার যে উত্থান, এগুলো তার একটা সিম্বলিক একটা বহিঃপ্রকাশ। এগুলো আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু আরও বড় প্রশ্ন আকার এখানে সামনে আসবে। এগুলোকে এটা এখন কোনো একাডেমিক কোনো আলোচনা না, একেবারে কঠিন বাস্তবের আলোচনা গোটা সমাজের মধ্যে। এবং তারাই ব্যাখ্যা করছেন, তারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা, তারা বলছেন পুরোপুরি নতুন সংবিধান দরকার, তারা বলছেন 72 এটা মুজিববাদী, এটা একটা সংবিধান। তারা নানাভাবে 71-এর যে গরিমা, 5000 বছরের সবচেয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা বাঙালি জাতীয় গোষ্ঠীর 71-এর মুক্তিযুদ্ধ, তাকে ছোট করা, হেয় করা থেকে শুরু করে, এবং তাতে 24-এর বরঞ্চ গণ অভ্যুত্থানকে মর্যাদা থেকে তারা কিছুটা ছোট করেন তারা সেটাকে। ফলে এই তৎপরতাগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। কথাটা শেষ দিকে আসি। এই প্রেক্ষিতে আমার বন্ধুরা যে প্রধান আলোচনা করলেন, সাকি আলোচনাকে কিছুটা গুটিয়ে আনার চেষ্টা করলেন, স্বপনও পরে কথাটা বললেন। বিচার এবং সংস্কারের ব্যাপারে সবাই ঐক্যমত। এখানে গণহত্যা হয়েছে, 16 বছর অপরাধ হয়েছে, প্রতিটা অপরাধের বিচার হতে হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। সকল রাজনৈতিক দল তার এই ব্যাপারে তার ঐক্যবদ্ধ বলে আমি জানি। সংস্কারের ব্যাপারেও প্রত্যেকেরই আলাদা আলাদা প্রস্তাবনা আছে। আমরা কোথায় দাঁড়াবো, সরকার কোথায় দাঁড়াবে, জাতীয় ঐক্যমত কমিশন কোথায় তারা দাঁড়াবেন? তারা দাঁড়াবেন ন্যূনতম ঐক্যমতের প্রশ্ন যেগুলো যেসব ব্যাপারে সাধারণভাবে আমরা একমত হতে পারি, বোঝাপড়া তৈরি করতে পারি, সংহতি তৈরি করতে পারি। এটাকে সনদ আকারে বলেন, সমঝোতা আকারে বলেন, চুক্তি আকারে বলেন, নিশ্চয়ই সেটার ব্যাপারে কোনো প্রশ্ন নেই এবং সেটা হওয়াটা দরকার। বিচার এবং সংস্কারকে নির্বাচনের বিপরীতে দাঁড় করানোর কোনো সুযোগ নেই। সুতরাং গত 16 বছরের লড়াইটা, এটা তো সত্য কথা, কেবল একটা নির্বাচনের জন্য না, কিন্তু এটাও সত্য কথা, গোটা আন্দোলনে
গণতন্ত্রের প্রশ্ন, ভোটাধিকারের প্রশ্ন ছিল 1 নম্বরের প্রশ্ন। তার সাথে যুক্ত করে আমরা বলেছি এমন ব্যবস্থা করতে চাই কোনো আওয়ামী লীগের মতন কোনো দল, হাসিনার মতো কোনো ব্যক্তি যাতে কর্তৃত্ববাদী স্বৈরশাসকে পরিণত হতে না পারে। তার জন্য তো আলোচনা, তার জন্য 31 দফা, তার জন্য সংস্কারের প্রস্তাব, তার জন্য নানা আলোচনা। যেখানে আপনার বিতর্কটা করলেন, আমি আজকে ওই প্রশ্নটা সময়ের জন্য উত্থাপন করব না। এখন এটা সমঝোতাটা হলো, এটা আইনটা কিভাবে হবে? আমরা কি একসাথে আমরা সংবিধান সংস্কার সভা নির্বাচন, যেই সংবিধান সভা পরবর্তীকালে আইনসভায় পরিণত হবে, পার্লামেন্টে পরিণত হবে, এটা নিশ্চয়ই আমি মনে করি বসে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে নিশ্চয় হয়তো একমত হওয়া যাবে। এখানে বড় কোনো বিভক্তি বিভাজন রেখে আমরা খুব বেশি দূর আমরা হাঁটতে পারবো না। সুতরাং আমি মনে করি এই প্রশ্ন আমরা একটু প্রজ্ঞা যদি দূরদর্শিতার পরিচয় দিতে পারি এবং দড়ি যদি বেশি টানাটানি করতে চান, দড়ি কিন্তু ছিঁড়ে যাবার কিন্তু ঝুঁকি থাকে। ওই জন্য অতিকথন, বাড়াবাড়ি এবং ওই যে বলুন না আমাদের বিখ্যাত দার্শনিক, যা কিছু অতিরিক্ত ওটাই কিন্তু বিষ। ওই অতিরিক্ত খাবার বলি, অতিরিক্ত আবেগ বলি, অতিরিক্ত প্রেম বলি, যা কিছু অতিরিক্ত সেটাই কিন্তু বিষ। এটা মেহেরবানি করে সামাজিক যে ভারসাম্য, যে সমাজ গত কবছরে অনেক ভেতরে ভিতরে তার অনেক বিশাল পরিবর্তন, চিন্তা, দর্শন, সংস্কৃতি, মূল্যবোধ সমস্ত অর্থে সেই সমাজকে কদ্দূর পর্যন্ত আপনি সামনের দিকে একটা মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, একটা জবাবদিহিমূলক, সাম্যভিত্তিক সমাজ করতে পারবেন। কারণ তাদের কারো মনেই হয়নি যে বৈষম্য বিলোপের ব্যাপারে একটা কমিশন করা দরকার। তার এরকম মানুষ নিয়ে যখন আপনি চলছেন, আপনাকে অনেকগুলো বিবেচনার মধ্যে আপনাকে বিবেচনায় রাখা দরকার। সেই দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করি। দেশের অবস্থাটা খুবই এখনও পর্যন্ত দুশ্চিন্তার জায়গা। গতকালকে মনে হলো যে ব্যাংককে আমাদের প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী যে বৈঠক হয়েছে গত 8 মাসে ভারতের, তারা আমাদের এই পরিবর্তনকে তারা তো মানসিকভাবে তারা যেমন মেনে নেয়নি, মনস্তাত্ত্বিকভাবে এখনও ভারত নতুন যে বাংলাদেশ, আমাদের গণঅভ্যুত্থানে পরবর্তী যে বাংলাদেশ, আমি বলি এক ধরনের আমাদের যে পুনরুত্থান, আমাদের এক ধরনের রেজারেকশন হয়েছে 5ই আগস্টের পরে এই জনগোষ্ঠীর, এই পরিবর্তনটাকে ভারত এখনও মেনে নেয়নি। কিন্তু মনে হচ্ছিল ব্যাংককের বৈঠক থেকে হয়তো বরফটা গলতে শুরু করেছে। কিন্তু গতকাল তারা ভারতে ট্রান্সশিপমেন্ট বাংলাদেশের যেটুকু সুযোগ ছিল সেটাকে একতরফা বাতিল করার মধ্য দিয়ে ভারত জানিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাপারে ভারতের সাউথ ব্লক, ভারতের নীতি নির্ধারকরা, নরেন্দ্র মোদী সরকার এখনও বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ বিদ্বেষী মনোভাব এখনও তারা পরিবর্তন করেনি। যদি সেটা না হতো, তারা আলোচনা করত, কথা বলতো যে আমরা এরকম চিন্তা করছি, আমাদের এই সুবিধা অসুবিধা হচ্ছে। আমি পরিষ্কার বলতে চাই, ভারত মনে করেছে বাংলাদেশকে নিয়ে 15 বছরে বাংলাদেশকে নিয়ে ভারতের যে নীতি সেটা চূড়ান্ত ব্যর্থতা, সেটা পর্যবেসিত হয়েছে। কোনো প্রতিবেশীর সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক এখনও পর্যন্ত তৈরি হয়নি। নরেন্দ্র মোদী এবার চেষ্টা করেছেন, এবার শ্রীলঙ্কায়, ব্যাংকক থেকে শ্রীলঙ্কায় যে কলম্বোতে যে কলম্বোর সাথে সম্পর্কটা উন্নত করা যায় কিনা আমি জানি না, সেটা আখেরে সেটা কী হবে। কিন্তু আমি যেটা বলতে চাই, এখন বাংলাদেশের করণীয়টা কি? আমরা কি একইভাবে আমরা ক্ষুব্ধ হয়ে আমরা কি তার পাল্টা কোনো জায়গায় যাব? যে কথাটা আমরাও বলেছি, অনেকেই বলেছেন, ভারতের সাথে রামপাল বিদ্যুৎ প্রকল্প সহ অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে ভারতের স্বার্থে, ভারতের প্রয়োজনে। এগুলোকে অবিলম্বে বন্ধ করা দরকার। টোটাল চুক্তিগুলোকে পর্যালোচনা করা দরকার, এটাকে পাবলিক করা দরকার, আলাপ আলোচনা করে আমাদের জাতীয় স্বার্থের নিরিখে সমস্ত চুক্তিগুলোকে বিবেচনার মধ্যে আনা দরকার। আমরা নিশ্চয়ই ভারতের সাথে যুদ্ধ করব না, আমরা সমতা, ন্যায্যতা, সম অংশীদারিত্বের ভিত্তিতে আমরা আমাদের দ্বিপাক্ষিক যে সংকট সেগুলোকে সমাধান করতে চাই। ভারতকে এটাও জানিয়ে দিতে চাই, আপনাদের হাতে যদি 10টা কার্ড থাকে, আমাদের হাতেও 2-4টা কার্ড আছে। সুতরাং একলাভে যা খুশি করতে পারবেন। সুতরাং বাংলাদেশের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, ভারতের নিরাপত্তা পুরোপুরি বহাল থাকবে, এভাবে বিবেচনা না করাটা ভালো। কারণ আমার ঘরে যদি আগুন লাগে, এই আগুন কিন্তু পাশের ঘরেতেও গিয়ে কিন্তু পড়তে পারে। সুতরাং এই বার্তাটা পরিষ্কার করে দেওয়া দরকার, একই সাথে বলা দরকার, আসেন কথা বলি, আলোচনা করি। আপনারা একতরফাভাবে যেভাবে আমার ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়ে যে বার্তা দেওয়ার আপনারা চেষ্টা করেছেন, এই বার্তাটা বাংলাদেশের মানুষ নেয়নি। আপনারা এখনও পর্যন্ত বাংলাদেশ বিদ্বেষী একটা ভূমিকা আপনারা পালন করছেন।
আমি মনে করি সরকার এখনও পর্যন্ত তারা রাইট ট্র্যাকে এই প্রশ্নে তারা আছেন। আমরা কথাবার্তা বলি, আলোচনা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জনগোষ্ঠী, যে আমরা এক থাকি, রাজনৈতিক দল এবং জনগণ, আমরা দ্বিপাক্ষিকভাবে আমাদের যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে ভারত, চীন সহ বিভিন্ন দেশের সাথে আলাপ আলোচনা করে আমরা আসিয়ানের মতন, ইউরোপিয়ান ইউনিয়নের মতন নিশ্চয়ই ভবিষ্যতে আমরা এরকম একটা সহযোগিতার সম্পর্ক এই অঞ্চলে আমরা কিন্তু গড়ে তুলতে পারবো। এই কথা বলে আমি সর্বশেষ প্রজাতন্ত্র দিবসের আমি আশা করব আগামী বছর রাষ্ট্রীয় উদ্যোগে যাতে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করতে পারি, যারাই সরকার আসেন না কেন সেই দাবিটাকে পরিষ্কার করে আমরা আনতে চাই। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।